আশা করি সবাই ভালো আছেন। সো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এই অধ্যায়টি দিয়ে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পড়াশোনা শুরু করব। এই অধ্যায়টা মূলত মেন। এই অধ্যায়টা যদি অনেক ভালোভাবে কাভার করা থাকে তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো করতে অনেক সুবিধা হবে। সো প্রথমে আমরা দেখব রাশি। তো রাশিকে আমরা দিকের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতে পারি। তো দিকের উপর ভিত্তি করে রাশিকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুইটা ভাগে বিভক্ত করা যায়। তো স্কেলার রাশি কোনগুলো? যে সকল রাশির মান শুধুমাত্র তার নিজস্ব মানের উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি, রাশি যেহেতু মানে মান তো অবশ্যই থাকবেই, কিন্তু ভেক্টর রাশি হওয়ার জন্য এই মানের পাশাপাশি তার আলাদা একটি দিক থাকবে। কিন্তু স্কেলার রাশিতে শুধুমাত্র মান হলেই যথেষ্ট। স্কেলার রাশি সাধারণত আমরা যেভাবে প্রকাশ করে থাকি, যে কোনো রাশিকে যেভাবে প্রকাশ করি, যেমন এক্স ওয়াই জেড বা সাধারণভাবে প্রতীক দিলেই সেটা স্কেলার রাশি প্রকাশ করা যায়। কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কিছু নিয়ম মানতে হয়। ভেক্টর রাশি যেমন আমরা যদি এ নামক কোনো রাশি হয়, তখন এ যদি ভেক্টর রাশি হয় তাহলে এ যে ভেক্টর রাশি এটা বোঝানোর জন্য এর উপরে আমরা ছোট করে তীর চিহ্ন লিখতে পারি, অথবা এ কে বোল্ড করে লিখতে পারি। যেমন টাইপ করলে হচ্ছে যে টাইপ করে যদি কোনো লেখা হয় সেখানে বোল্ড করার একটা অপশন থাকে। সো কোনো প্রতীক দ্বারা যদি ভেক্টর রাশি প্রকাশ করা হয় তাহলে সেটাকে বোল্ড করে লিখতে হয়, অথবা এর নিচে আরেকটা দাগ দিয়েও বোঝানো যায়। এই দুইটা হচ্ছে যে আমাদের ভেক্টর রাশি প্রকাশ করার মূল নিয়ম। এই যে বোল্ড করে লেখা যেটা, এটা তো সাধারণভাবে খাতায় লেখা সম্ভব না, এই জন্য এটাকে আমরা অ্যাভয়েড করি। আমরা যদি কখনো কোনো রাশিকে ভেক্টর রাশি হিসেবে পরিচয় করাতে চাই তাহলে ওই রাশির প্রতীক এবং তারপর একটি তীর চিহ্ন দেব। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা অংশ আসে, সেটা হচ্ছে যে ভেক্টর রাশির দুইটা অংশ থাকে। একটা হচ্ছে যে শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে পাদবিন্দু। শীর্ষবিন্দু মানে কোনটা? যেখানে সর্বোচ্চ অংশ থাকে, অর্থাৎ যেই জায়গায় আমাদের ভেক্টর রাশির শেষ হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আর পাদবিন্দু হচ্ছে যে পায়ের অংশ, অর্থাৎ নিচের অংশ যেখান থেকে শুরু হয়। আমাদের কোন একটি রাশি যদি এদিক থেকে এদিকে থাকে তাহলে তীর চিহ্ন দিয়ে আমরা অবশ্যই দিক বোঝাচ্ছি। তাহলে যে কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে পাদবিন্দু মানে যেখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের শুরুর বিন্দু, আর এটা হচ্ছে যে শেষ বিন্দু। আর তীর চিহ্ন দিয়ে আমরা দিক বোঝাচ্ছি শুরু থেকে শেষের দিকে। এটা যদি এ নামক কোন একটি ভেক্টর হয় এটাকে প্রকাশ করবো এর উপর একটা তীর চিহ্ন। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে প্রতীকের উপরে আমরা যে তীর চিহ্নটা দিচ্ছি এটা ভেক্টর রাশি যেই দিকে আছে তার উপর ডিপেন্ড করবে কিনা। আসলে না, দিক যে দিকে থাকুক না কেন, প্রতীকের উপরে আমরা যখন তীর চিহ্নটা দেবো সেটা সবসময় বাম থেকে ডান দিকে যাবে। এটার উপরে কখনোই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দিক নির্ভর করবে না। তাহলে সর্বদা তীর চিহ্নটা বাম থেকে ডান দিকে যাবে। 9-10-এ সর্বোচ্চ এইটুকুই আছে। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি, স্কেলার রাশি যে সকল ভৌত রাশি কেবল একটি মান দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। দেখো, মান তো লাগবে যেহেতু একটি রাশি, এবং এই মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। যদি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাহলে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এবার আসে ভেক্টর রাশি মানে এই যে রাশি আমরা পড়লাম, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি, সেগুলোতে বিভিন্ন ধরনের রাশি হতে পারে। সেখান থেকে উদাহরণস্বরূপ মেলা এমসিকিউ আসতে পারে, যেখানে তোমার প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি ভেক্টর রাশি অথবা নিচের কোনটি স্কেলার রাশি।
তো আমরা এই ক্ষেত্রে একটা ট্রিক ব্যবহার করতে পারি বা মনে রাখার একটা কৌশল ছন্দ আকারে তা একটু দেখে রাখতে পারো। যেমন ভেক্টর রাশি মনে রাখার জন্য তোমরা মনে রাখবা ভবে, সব, মন্দ, তরুণ, তীব্রতার, প্রবণ। এটাকে আমরা একটু ভেঙে লিখি। হবে, সব, মন্দ, তরুণ, তীব্রতার, প্রবণ। এই যে ভদে মনে রাখবা হচ্ছে যে ভরবেগ, আর বেদে শুধু বেগ, তার সাথে সরণ, বতে বল, মন্দ থেকে মন্দন, আর তরুণ থেকে ত্বরণ, তীব্রতার, প্রবণ। এখানে মূলত তড়িৎ তীব্রতা। তো যখন একটা রাশি হচ্ছে যে তড়িৎ তীব্রতা, আর একটি হচ্ছে তড়িৎ প্রাবল্য। এগুলো বাদেও আরো অনেক ভেক্টর রাশি আছে, কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতে জাস্ট এগুলোরই উল্লেখ আছে। চাইলেই তুমি আরো অনেক কিছু শিখে রাখতে পারো, বাট তোমাদের জন্য এগুলোই যথেষ্ট। এবার আসি স্কেলার রাশির ক্ষেত্রে। স্কেলার রাশির ক্ষেত্রে ছন্দটা কি হবে? বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো। এটাকে একটু আলাদা করে লিখি। দেখো এখানে ছন্দ মেলানোর জন্য এই বিকাশ লেখার জন্য বি আনা হয়েছে। বি দিয়ে আসলে এখানে কোন স্কেলার রাশি নাই। তো তা থেকে হচ্ছে যে মনে রাখবা কাজ, এর থেকে শক্তি, দৈব থেকে দৈর্ঘ্য, ক্ষম থেকে ক্ষমতা, আর তা থেকে তাপমাত্রা, দূ থেকে দূরত্ব, আর দীর্ণে থেকে ওই যে দূরদিনে, দূরদিনের প্রথম দূ থেকে দূরত্ব, আর বাকি অংশ থেকে মনে রাখবা দ্রুতি, ভা থেকে ভর, আর সাল যেহেতু কোন একটি সময়কে নির্দেশ করে, সে ডিরেক্টলি এখান থেকে সময়কে মনে রাখতে পারে। এগুলো হচ্ছে যে তোমাদের বইতে উল্লেখিত, মানে বিভিন্ন অধ্যায়তে বিভিন্ন রাশি উল্লেখ করা আছে। তো আমরা একবারে দেখে নিলাম যে কোনগুলো ভেক্টর রাশি হতে পারে আর কোনগুলো স্কেলার রাশি হতে পারে। এগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে তোমার মনে থাকবে বেশি, এবং এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটু বেশি মনোযোগ দিয়ে এগুলো একটু শিখে রাখবা, বা বেশি বেশি প্র্যাকটিস করলেই মনে থাকবে। এবার আসো দূরত্ব এবং সরণ। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে দূরত্ব হচ্ছে যে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে যে ভেক্টর রাশি। ভেক্টর রাশি যেহেতু দূরত্ব হচ্ছে যে এক ধরনের স্কেলার রাশি, তাহলে এর শুধুমাত্র মান আছে, এর কিন্তু কোনো দিক নাই। এখানে লিখতে পারো যে দিক নাই, মানে নির্দিষ্ট কোনো দিক নাই, যে কোনো দিকে হতে পারে। শুধুমাত্র দূরত্ব যখন মাপবো, শুধু আমাদের মান হলেই যথেষ্ট। কোন দিক থেকে যাচ্ছে বা কোন দিক থেকে আসছে এটা কোনো ম্যান্ডেটরি না। শুধুমাত্র মধ্যবর্তী যে পরিমাপটা আছে এই পরিমাপটা করলেই আমরা দূরত্বের মান পাবো। এবার আসি সরণে। সরণ হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু সরণ ভেক্টর রাশি, তাহলে এর কিন্তু একটা দিক আছে। মান তো অবশ্যই থাকবে, তো মানের পাশাপাশি এর কি থাকবে? একটা দিক থাকবে। সো পরবর্তীতে আমরা একটা উদাহরণ দেখি, তোমাদের বইতে উদাহরণটা দেওয়া আছে। ধরো কোন একটা বস্তু বা ব্যক্তি এই বিন্দু থেকে এই বি বিন্দুতে গেছে, এবং সে এই যে মাঝখানে যে রাস্তাটা ড্র করা আছে এই রাস্তাতে গেছে। তাহলে সে এ থেকে
এই পথ হয়ে এভাবে আঁকা বাঁকা বিভিন্ন পথ দিয়ে বি বিন্দুতে গেছে, এবং প্রত্যেকটা অংশে যদি আমরা 1 একক করে ধরি, তাহলে এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1, আর এটা 1, তাহলে টোটাল কত আছে? 1 2 3 4। তাহলে আমরা বলতে পারি না এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে তার মোট দূরত্ব হচ্ছে যে 4 মিটার। কিন্তু যদি বলে সরণ, আমরা কি জানি সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর একটা শীর্ষবিন্দু থাকবে এবং একটি পাদবিন্দু থাকবে। তাহলে পাদবিন্দু হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা বলছিলাম কি এ হতে বি এর দিকে গেছে, মানে শুরু হয়েছে কার থেকে? এর থেকে। তাহলে এখানে এ হচ্ছে আমাদের পাদবিন্দু, শেষ হয়েছে কোথায়? বি বিন্দুতে। তাহলে বি হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, সেখানে আশা করি পাদবিন্দু এবং শীর্ষবিন্দুটা একটু ভালোভাবে বোঝা গেছে। তাহলে যেহেতু এ থেকে বি এর দিকে গেছে, তাহলে আমরা যদি এখানে একটা তীর চিহ্ন দিতে চাই দিক বোঝানোর ক্ষেত্রে, তাহলে সেটা হবে এদিকে। ঠিক আছে, তাহলে এর মাঝখানের সরণ কত হবে? সরণ সর্বোচ্চ মানে সর্বদা শুরু এবং শেষ বিন্দু অর্থাৎ পাদবিন্দু এবং এই শীর্ষবিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। ব্যক্তি যেভাবে যাক না কেন, সে আঁকা বাঁকা যাইতে পারে, সোজাসুজি যাইতে পারে, বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী সে যাইতেই পারে, কিন্তু সে যেভাবে যাক না কেন আমাদেরকে যদি সরণের মান বের করতে বলে, তাহলে অলওয়েজ এ থেকে মানে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে লম্ব দূরত্বটা আছে না, এই লম্ব দূরত্বের পরিমাপই হবে আমাদের সরণ। তাহলে এখানে দেখো একটা অংশ, একটা অংশ, একটা অংশ, তাহলে প্রত্যেকটা অংশ যেহেতু আমরা প্রথমেই 1 একক ধরে নিয়েছি, তাহলে সরণ আছে কত? 1 2 3 একক। আমরা সরণ পাচ্ছি 3 একক, বা যদি প্রত্যেকটা অংশ 1 মিটার ধরো তাহলে 3 মিটার বা এককই ধরি। ঠিক আছে, বুঝতে পেরেছো দূরত্ব এবং সরণের মধ্যবর্তী পার্থক্যগুলো? সো এখান থেকে আমরা একটা ছোটখাটো একটা ম্যাথ করে আসি। প্রশ্নে বলছে এবিসি পথে একটি বস্তুকে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, ফলে ওই বস্তুর সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য নির্ণয়। দেখো এই যে এবিসি পথে যেটাকে নেওয়া হয়েছে, যদি আমরা পুরো স্ট্রাকচারটা দেখি, এটা একটা বৃত্ত, তাই তো? তাহলে এই যে এ বি সি, এই অংশটা যদি আমরা ডিভাইডেড করি, তাহলে দেখো এই পুরো বৃত্তের অর্ধেক হচ্ছে যে এবিসি পথ। তাহলে এই পথের দৈর্ঘ্য আমরা কেমনে পাবো? পুরো বৃত্তের যে অংশটা আছে, এই যে পুরো অংশটা, এটাকে বলে বৃত্তের পরিধি। তাহলে পুরো পরিধির বা সম্পূর্ণ পরিধির অর্ধেক অংশ হচ্ছে এ বি সি পথের দূরত্ব। তাহলে আমরা এ বি সি পথের দূরত্ব কি লিখতে পারি? পরিধি ভাগ 2। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? 2 পাই r ভাগ 2। এখানে দেখো আর দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখানে আমরা পাচ্ছি r ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 3.1416 গুণ 4, নিচে হচ্ছে যে 2, 2 আর 2 কাটা, তাহলে এখানে আমাদের 3.1416 এর সাথে 4 গুণ করতে হবে। ওয়েট, যদি আমরা 4 আর 3.1416 কে গুণ করি, তাহলে আসবে না আমাদের 12.5664 সেন্টিমিটার। যেহেতু এখানে আর এর একক সেন্টিমিটারে ছিল, তাহলে আমাদের দূরত্ব আসবে সেন্টিমিটার। এবার পাইছি আমরা দূরত্বের মান। আমাদের বলেছে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, এবার সরণ বের করতে হবে। তাহলে সরণ বলতে কি বোঝাচ্ছিলাম? যে স্থান হতে যাত্রা শুরু করছে সেখান থেকে যেখানে যাত্রা শেষ হচ্ছে তার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এ থেকে যাত্রা শুরু হয়েছে, সি তে শেষ, তাহলে এ থেকে সি এর মধ্যবর্তী এই যে লম্ব দূরত্ব আছে, এটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে আমরা লিখতে পারি সরণ এসি। দেখো এখানে কিন্তু সি এ লেখা যাবে না, কারণ যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টের বিন্দুটা অলওয়েজ প্রথমে থাকবে। যেহেতু এ থেকে শুরু হয়েছে তাই আমরা এখানে এ আগে লিখেছি, সি তে শেষ হয়েছে তাই সি লিখেছি। তাহলে সরণ এসি ইকুয়াল টু এসি এর দৈর্ঘ্য লাগবে
যদি খেয়াল করো দেখো, এই যে এসি এই পুরো বৃত্তের একটা ব্যাস না, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এসি জ্যাটি হচ্ছে এখানে এই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস এসি সমান সমান আমরা লিখতে পারি ব্যাস। ব্যাস বলতে বোঝায় ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণ r, তাহলে 2 গুণ 4 অর্থাৎ 4 2 8। তাহলে আমরা পার্থক্য লিখতে পারি, বড়টা থেকে ছোটটা বাদ দেবো, 12.5664 মাইনাস 8 সেন্টিমিটার। তাহলে 12 থেকে 8 বাদ দিলে থাকবে না 4.5664 সেন্টিমিটার। এটা হচ্ছে যে আমাদের, ঠিক আছে। এবার আমরা পরবর্তী একটা অংশে যাই। এবার আসছে দেখো দ্রুতি এবং বেগ। দ্রুতি আমরা যখন ভেক্টর এবং স্কেলার রাশির উদাহরণ পড়েছি তখন দ্রুতি কি ছিল? স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। কিন্তু বেগ ছিল কার মধ্যে? ভেক্টর রাশির মধ্যে। তাহলে ভেক্টর রাশি যেহেতু হবে, তাহলে ভেক্টর রাশির মান এবং মানের পাশাপাশি কি আছে? দিক আছে। ঠিক আছে, তাহলে দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি যার শুধুমাত্র মান আছে, আর বেগ হচ্ছে যে ভেক্টর রাশি যার মান এবং দিক আছে। এটা একটু কেটে গেছে, সরি। ওকে, এখন আমরা নবম দশম শ্রেণীতে বেগ এবং দ্রুতির যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব, সেখানে তোমরা তেমন কোনো পার্থক্য পাবা না। কারণ একটা জিনিস খেয়াল করো, আমরা এর সূত্রে পড়ে যাচ্ছি। আগের অংশটা হালকা একটু দেখায় এসে এখানে দেখায়। তো আমরা যখন দূরত্ব এবং সরণ নিয়ে পড়লাম, দূরত্ব ছিল আমার স্কেলার রাশি, সরণ ছিল আমার ভেক্টর রাশি। ধরো কোনো একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গমন করেছে, যে এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে যে পথটা সে অবলম্বন করেছে সেটা ছিল সরল রৈখিক। যদি এটা সরল রৈখিক পথ হয়, অর্থাৎ সোজাসুজি যদি সে এ থেকে বি তে গমন করে, তাহলে তার দূরত্ব হবে, ধরো এটা আছে যে 2 ভাগ, এটা 1 একক, এটা 1 একক। তাহলে আমাদের এখানে দূরত্ব কত আসছে? 1 আর 1 2 একক। আচ্ছা, এই ঘটনার ক্ষেত্রে আমরা যদি সরণ বের করি, তাহলে সরণ বলতে কি বোঝায়? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো যে ব্যক্তি এ থেকে বি তে সরল রৈখিক ভাবে যাচ্ছে, এটাই তো হচ্ছে এ থেকে বি এর লম্ব দূরত্ব। তাহলে সরণও আসছে হচ্ছে আমাদের 2 একক। So, আমরা এখানে এক কথায় বলতে পারি, কোনো ব্যক্তি যদি সোজাসুজি কোনো পথে গমন করে বা তার চলার পথটি যদি সরল রৈখিক হয়, তাহলে দূরত্ব এবং সরণের মান সমান থাকবে, কারণ দিক তো একই থাকছে। মানের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা থাকবে না। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তোমরা নবম দশম শ্রেণীতে যা কিছু পড়বা, বিশেষ করে প্রথম অধ্যায়গুলোতে যেখানে ভেক্টর এবং স্কেলার রাশির হিসাব নিকাশ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দূরত্ব এবং সরণের যে মান সেটা সমান থাকবে, কারণ সরল রৈখিক পথেই কোনো না কোনো বস্তু গমন করবে। এখানে তোমাদের জন্য পথের দিক এদিক ওদিক করবেন। তাহলে আমরা এখন যদি দ্রুতি এবং বেগের সূত্রটা দেখি, তার আগে আমরা বেগ দেখি। যে বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়, কারণ বেগের ইংরেজি আছে ভেলোসিটি। সো ভেলোসিটির প্রথম অক্ষর ভি আছে, এই জন্য বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করে। সো বেগ কি জিনিস? একটা সময়ের সাথে কোনো বস্তুর সরণ পরিবর্তনের হার। কি পরিবর্তনের হার? সরণ। ধরো সরণকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে সরণ পরিবর্তনের হার, পরিবর্তন বলতে বোঝায় ডেল। এই যে ত্রিভুজ চিহ্ন যেটা দিলাম, এটাকে বলা হয় ডেল চিহ্ন। ডেল মানে কোনো কিছুর পার্থক্য। যেহেতু ডেল এস লিখেছি, এস বলতে আমরা বোঝাচ্ছি সরণ, সরণের পরিবর্তন। আর কোনো কিছুর পরিবর্তনের হার বলতে বোঝায় ওই জিনিসটাকে সময় দ্বারা ভাগ করতে হবে, বা ওই রাশিকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে বেগ ভি ইকুয়াল টু পেলাম ডেল এস বাই টি। তো তুমি এটাকে এস বাই টি আকারেও লিখতে পারো। এখন বেগ কেন ভেক্টর রাশি হয়েছে? কারণ খেয়াল করো, বেগ যে রাশিগুলো নিয়ে গঠিত হয়েছে
তার মধ্যে একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে সময়। তো সময় তো স্কেলার রাশি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে স্মরণ আছে এটা কিন্তু ভেক্টর রাশি। যেহেতু বেগ রাশির মধ্যে একটা ভেক্টর রাশি আছে, এই জন্য বেগ হচ্ছে আমাদের এখানে একটি ভেক্টর রাশি। ঠিক আছে, একইভাবে আমরা যদি দ্রুতি দেখি, দ্রুতি ইকুয়াল টু সংখ্যা কি বলছে, সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে দূরত্বকে সে ধরো আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে দূরত্ব পরিবর্তনের হার বলতে টি দ্বারা। তাহলে যেহেতু এটা বেগ ছিল ভেক্টর রাশি, আমরা এখানে একটা তীর চিহ্ন দেব। এখন তোমাদের জন্য যেহেতু বেগ এবং দ্রুতি, সরি, স্মরণ এবং দূরত্বের কোনো মানের কোনো তেমন কোনো পার্থক্য নাই, এর জন্য বেগ এবং দ্রুতিরও তেমন কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অংশে যাই। এই অংশটায় আরেকটু বোঝাই দিই বেগ এবং দ্রুতি সম্পর্কে। একটা উদাহরণ আছে তোমাদের বইতে, যে ধরো একটা ছেলে বা একটা বালক, সুন্দর একটা ছবি আঁকাই দিলাম, ধরো হাতের সুতো জড়াইছে, জড়াই ওই সুতোর মাথায় একটা পাথর বেঁধে ওটাকে ঘোরাচ্ছে, ধরো এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে না আঁকায় আমরা একটু এইভাবে আঁকাই, ধরো সে এই পথে ঘোরাচ্ছে। এখন কোন একটা বস্তুকে যদি আমরা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাইতে থাকি, এবং এই যে ঘোরানো যে ঘটনা, এই ঘটনাতে থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে যে প্রমাণ করো বা দেখাও যে বস্তুটির সকল ক্ষেত্রে দ্রুতি সমান হলেও বেগ ভিন্ন। সেটা কেমনে দেখাবা, আমি যদি এই চিত্রটাকে একটু এই পাশে আঁকাই, এই ছিল আমাদের সে বস্তু, এটা এরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সো বস্তুটা যখন এখানে আছে তখন তার দিক হবে কি, এইটা সে বৃত্তাকার সে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সাথে এই যে বৃত্তাকার যে বিন্দুতে আছে, ধরো এই বিন্দুতে যদি থাকে, তাহলে এই ব্যাসার্ধের সাথে লম্ব বরাবর হচ্ছে যে এর দিক। So, এইটা মনে করো এই পজিশনের দিক। বস্তুটা যখন ধরো এইখানে থাকছে তখন তার দিক হচ্ছে এই পাশে স্পর্শক বরাবর, আবার যখন এখানে থাকছে তখন তার দিক হচ্ছে এই অংশের স্পর্শক বরাবর, আবার যখন এখানে থাকছে তখন তার দিক হচ্ছে এই অংশের স্পর্শক বরাবর। তো দেখো প্রত্যেকটা অংশে দিকের কিন্তু মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি ঘোরাচ্ছে সে প্রতি সেকেন্ডে তোমার সমান দূরত্ব অতিক্রম করাচ্ছে, মানে দ্রুতির যে মান আছে সে মানটা সেম থাকছে। কিন্তু আমরা জানি দ্রুতি তো স্কেলার রাশি, তাহলে এর শুধুমাত্র মান আছে, কিন্তু বেগ কি স্কেলার রাশি? না, বেগ হচ্ছে যে ভেক্টর রাশি। বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর কি কি আছে, মান আছে। এখন এই প্রত্যেকটা বিন্দুতে মান সমান, তাহলে এটা সমান, কিন্তু বেগ এর মান সমান হওয়ার জন্য দিকও তো সমান হওয়া লাগবে, কারণ বেগের ক্ষেত্রে মানের পাশাপাশি কি আছে, দিক আছে। কিন্তু এই যে পুরো সিস্টেমটাই প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ধরো এই বিন্দুতে দিক থাকছে স্পর্শক বরাবর এইদিকে, এই বিন্দুতে দিক থাকছে এদিকে, এখান থেকে যখন এই বিন্দুতে আসে তখন কিন্তু দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো না? দেখো প্রত্যেকটা বিন্দু, তুমি যতগুলো বিন্দু এখানে কল্পনা করতে পারো, প্রত্যেকটা বিন্দুতে দিকের মান পরিবর্তন হচ্ছে। এই জন্য শুধুমাত্র সাংখ্যিক যে মান আছে সে মানটা সমান থাকার কারণে আমরা বলতে পারি প্রত্যেক বিন্দুতে দ্রুতি সমান, কিন্তু দিকের ভিন্নতার কারণে আমরা বলবো প্রত্যেক বিন্দুতে বেগ সমান নয়, অর্থাৎ সকল বিন্দুতে দ্রুতি সমান হলো বেগের মান সমান নয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই।
দেখা হবে হয়তো নতুন কোনো ক্লাসে।